সংস্কারের মধ্যে ধরেন নানান অংশ থাকে, পক্ষ থাকে। একটা সরকার নিজে করতে চায়, সাধারণ রাজনৈতিক দল তারাও কিছু করতে চায়, অর্থাৎ ওই যে একটা সময় যেটা গালি ছিল সংস্কার, এবং বলেনি তখন এটা যথার্থভাবেই গালি ছিল। এই কারণে যেই সরকার এই কাজটা করতে গেছিল সেই সরকারের উপর মানুষের আস্থা ছিল না। এগুলো অধিকতার মধ্য দিয়ে জনগণ আবার যখন একটা সিভিলিয়ানরা অন্য একটা আন্দোলনের প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত এক সরকার যখন এগুলি আবার কথা বলছে, তখন মানুষ এটা রাজিও হচ্ছে। আচ্ছা, আরেকটা ইন্ডিপেন্ডেন্ট সিটিজেন্স আছে, আমরা তো সরকারের মধ্যেও নাই, ওই অর্থে ক্ষমতার স্টেক হোল্ডার না, কিন্তু দেশের আমিও ছোট নিজেকে একজন মালিক মনে করি। এ ব্যাপারে আমার কোনো সংশয় কিংবা বিভ্রান্তি কোনো কিছু নাই। কারণ মুশকিল হলো যে কোনো চিন্তার বিরুদ্ধে চিন্তা থাকে। আমি নিজে তো কেমন ধরনের সংবিধান চাই এই সময়ের মধ্যে এটা বলতে গিয়ে সরকারের, পুলিশের কিংবা রাজনৈতিক দলের না, আমাদের আমি নিজে একটা বাক সন্ত্রাসের হলেও শিকার হয়েছে কয়েকদিন আগে। ফলে বলাও তো আরেক মুশকিল। বাক সন্ত্রাস। ডক্টর সলিমুল্লাহ খান বাংলাদেশের একজন বিশিষ্ট পণ্ডিত ব্যক্তি, কিন্তু উনি আমি এবং পরে বুঝলাম ওনার বক্তব্য থেকে অধ্যাপক আনু মোহাম্মদও হয়তো পৃথকভাবে কোথাও বাংলাদেশ রাষ্ট্রের নাম বদলাবার প্রস্তাব করেছে, এবং এটা আমি আজকে করছি না, এই 5ই আগস্টের পর থেকে করছি না, এই আপনার অনুষ্ঠানে আগেও করেছে। আমার একজন শিক্ষক প্রফেসর আনোয়ার হোসেন উনিও করেছেন, আমি শুনেছি উনি করেছেন। নাম পরিবর্তনের প্রস্তাব করেছে। হ্যাঁ, প্রস্তাব হচ্ছে যে আমি বলছি রিপাবলিকের বাংলা যে প্রজাতন্ত্র করা হলো, এই প্রজাতন্ত্র শব্দটা বদলাইতে হবে। বাংলাদেশ রাষ্ট্র একটা জনগণতান্ত্রিক রাষ্ট্র। অনেকবার করেছেন, এই অনুষ্ঠানে করেছেন, প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেনও করেছেন। হ্যাঁ, তো এইটার কারণে সলিমুল্লাহ খান সাহেব ধরেন পাবলিকলি, আমি যে একটা মূর্খ লোক, আমি যে একটা অশিক্ষিত লোক, আনু মোহাম্মদ যে একটা অজ্ঞান ব্যক্তি, উনি বলেছেন, এটা বলতে পারেন। হ্যাঁ, সংখ্যার দিক থেকে আমার ধারণা উনি আমার থেকে বয়সও বড়, আমার সংখ্যার দিক থেকে উনি আরও বেশি বই পড়েছেন। তো প্রশ্ন হচ্ছে যে বই পড়ে পাণ্ডিত্য লাভ করা নিজের জন্য এবং সমাজের জন্য গুরুত্বপূর্ণ, সেই পাণ্ডিত্য থেকে সমাজ উপকৃত হতে পারে। কিন্তু আমার দাদি একটা কথা বলতেন যে জ্ঞানী লোকের বুদ্ধি কম, এটা একটা মুশকিলের জায়গা। এটা আপনাকে দেখে বলছে না অন্যদের দেখে? অন্যদেরকে আমরা যখন ছোট ছিলাম বাপ চাচাদের বলতো। আচ্ছা, আপনি তো আর জ্ঞানী লোক না, আমাকে কেন বলবেন? আচ্ছা, উনি কি বেঁচে আছেন? না, বেঁচে থাকলে উনি এখন কি বলতেন? শতাধিক বছর বেঁচেছেন, ওনার খুব অসম্ভব রাজনৈতিক প্রজ্ঞা ছিল। হ্যাঁ, আপনি একসময় ব্যক্তিগতভাবে আপনাকে বলবো, খুব সুন্দর সুন্দর কথা বলতেন। জ্ঞানী লোকের বুদ্ধি কম কেন? ধরুন প্রজাতন্ত্র, প্রজা শব্দটা অপছন্দ হওয়ার কারণে আমাকে গালি খেতে হলো, কিন্তু এই যে এত পাণ্ডিত্য খান সাহেব অর্জন করলেন, করার মধ্যে এই যে শাহবাগে, উনি তো মূলত আইনের ছাত্র, শাহবাগে যখন একটা বিরাট গণজাগরণ মঞ্চ তৈরি হলো, তাদের দাবিটা প্রধানত কি ছিল? ফাঁসি। অর্থাৎ বিচারকদের আইন অনুযায়ী কথা নয়, বিচারকদের রায় কি দিতে হবে সেইটা রাস্তা থেকে ঠিক করে দেওয়া হবে। জামাত ইসলামের যার মধ্যে যারা আপনার যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত আছেন, হয়েছেন, তাদের বিচার তো বটেই আমরা চাইছি, তখন থেকে জামাত ইসলাম সংগঠন হিসেবে বিচার তখন থেকে চাইছি, এখনও চাই বিচার, কিন্তু আমরা সবাই বলেছি যে বিচারটা যথাযথ আইনানুগ হওয়া দরকার, ন্যায় বিচার হওয়া দরকার। এই যে একটা মব জাস্টিসের যে প্রণোদনা, যেখানে এক ধরনের ফ্যাসিস্টিক চিন্তাভাবনা, এত বইপত্র পড়ে উনি ওইটাকে সক্রিয় সমর্থন দিতে গিয়েছিলেন কেন আমি জানি না। হয়তো আমার দাদু এই কারণে বলছিলেন জ্ঞানী লোকের বুদ্ধি কম। প্রশ্নটা হচ্ছে যে কিন্তু আমার প্রশ্ন হলো উনি এখন আপনার সম্পর্কে কি বলতেন? সন্ত্রাসটা আমি এটা উত্তর দিতে হবে তো জিল্লুর প্রশ্ন। শোনেন, পৃথিবীতে কোনোদিন এই কোন আন্দোলন সরকারের পৃষ্ঠপোষকতায়, পুলিশ প্রহরায় কোনো আন্দোলনের ভেতরে কোনো জনস্বার্থপরায়ণ কোনো ঘটনা ঘটে, এটা আমাকে বিশ্বাস করতে হবে। আপনি বিশ্বাস করেন? শাহবাগটা তাই ছিল। এটা বোঝবার জন্য একটাও বই পড়ার দরকার আছে, আর এটা বোঝার জন্য যদি অনেক বই পড়ে পাণ্ডিত্য দেখানোর চাইতে ওই কম বুদ্ধি মানুষও ভালো। দ্বিতীয়ত, যাই হোক, আমি আপনার প্রশ্নের জায়গায় আসছি।
আমি এখনও প্রস্তাব করছি বা করি, এটা প্রিচ করি, প্রজাতন্ত্র হয় নামটা বদলানো দরকার। হয় খান সাহেব বলছেন, ধরুন তার যুক্তি এটা হলো যে শব্দ তার অর্থ বদলায়, সত্য বদলায়, কিন্তু যে কথাটা উনি বলছেন না, অন্যদের গালাগাল দিচ্ছেন, সেটা হচ্ছে যে শব্দের শরীরে ইতিহাসের চিহ্ন থাকে। প্রজা শব্দটা এটা একটা ইনোসেন্ট শব্দ না। সেই 1793 সালে এইখানে যে ভূমি ব্যবস্থার যে উপনিবেশিক শাসকরা ব্যবস্থা আপনার পার্মানেন্ট সেটেলমেন্ট যে ব্যবস্থা করেছিলেন, সেটার মধ্য দিয়ে বেঙ্গলে এবং ওই আমাদের অল্প পাশে সারা ভারতে এটা হয় নাই, কিছুটা আপনার সেই যেটা বিভিন্ন সময় পরিবর্তন হয়েছে। জমিদারি প্রথাটা সেখান থেকে আসছে। জমিদাররা তার টেনেন্টদেরকে প্রজা বলতো। জমিদারের সঙ্গে প্রজার যে সম্পর্ক, সেটা কোনো দুইটা ইকুয়াল মানুষের, গণতান্ত্রিক চেতনার সঙ্গে সঙ্গতি পরায়ণ ইকুয়াল মানুষের সঙ্গে সম্পর্ক ছিল না। এই যে প্রজাকে যে কিভাবে নিপীড়ন, রাজনৈতিক অর্থনৈতিক নিপীড়নের শিকার হতে হয়েছে, সেটা তো আমাদের ইতিহাসে পরিষ্কারভাবে লিপিবদ্ধ আছে। সেখানে পূর্ব বাংলার ইতিহাসটা আরেকটু অন্যরকম। পূর্ব বাংলার এখানকার মানুষ ছিল কৃষক, আমাদের পূর্বপুরুষরা প্রধান। এই কৃষকরা জমিদারি ব্যবস্থার নিপীড়নের শিকার হয়েছে এবং তাদের বিরুদ্ধে লড়াই করেছে। পশ্চিম বাংলার যে অঞ্চল, এখানকার জমিদারি শোষণ থেকে টাকা পয়সা নিয়ে জমিদাররা কলকাতায় বাবুদের সঙ্গে প্রতিবার্তা করেছে, যারা ব্রিটিশ শাসনকে, ঔপনিবেশিক শাসনকে আপনার সহযোগিতা করেছে, আজকের ভাষায় রাজাকারি করেছে, কোলাবোরেট করেছে, সংগ্রাম করেছে এই অঞ্চলের মানুষ, এই কৃষক প্রজা। আপনি লক্ষ্য করুন, শেষ পর্যন্ত 1946 সাল পর্যন্ত আমরা কি দেখেছি, যে এইখানে জমিদারদের সমর্থক ছিল কংগ্রেস। কংগ্রেস পার্টি জমিদারি ব্যবস্থার বিরুদ্ধে কোনো কিছু বলেনি। মুসলিম লীগের মূল নেতৃত্ব যদিও সেই খাজা গজাদের মতন মুসলমান জমিদার ল্যান্ডেড প্রপার্টি হোল্ডারদের হাতেই ছিল, কিন্তু গরিব মুসলমানদের ভোট পাওয়ার জন্য তাকে 1946 সালের নির্বাচনে তাকে আপনার জমিদারি প্রথা বিলোপ করবে এই প্রতিশ্রুতি দিতে হয়েছিল। সেই প্রতিশ্রুতির কারণেই এই দেশের এই যে মুসলমান কৃষক এবং তাদের সঙ্গে তফসিলি সম্প্রদায়ের হিন্দুরা, অর্থাৎ যারা কাস্ট সিস্টেমের নিপীড়নের ফলে আপনার এইখানে জমিদারির প্রথারও শিকার হয়েছে, তারা এবং গরিব মুসলমানরা মুসলিম লীগে এই জমিদারি ব্যবস্থা বাতিল করবার প্রতিশ্রুতির কারণে ভোট দিয়েছে। অর্থাৎ সে তার এই প্রজার মর্যাদা থেকে মুক্তি চেয়েছে। পাকিস্তান হয়ে যাওয়ার পরও 1950 সালের আগ পর্যন্ত এটা বাতিল হয়নি। এটা বাতিলের জন্য মৌলানা ভাসানীকে কৃষক আন্দোলন করতে হয়েছে, কমিউনিস্টদেরকে কৃষক আন্দোলন করতে হয়েছে একটা বুর্জোয়া দাবিকে প্রতিষ্ঠা করবার জন্য। অর্থাৎ একজন নাগরিক, সে আর রাজা প্রজার মতন অধস্তন সম্পর্কের মধ্যে নাই। এখন প্রশ্ন রয়েছে যে এইরকম একটা ইতিহাসের মধ্যে যাওয়ার পরেও আবার স্বাধীনতার জন্যে পাকিস্তানিদের উপনিবেশিক শাসন থেকে কয়েক লক্ষ লোককে মৃত্যুবরণ করতে হলো। সেই মৃত্যুবরণ করার পর আমাকে এখন প্রজার স্টেটাস নিয়ে বাঁচতে হবে। এইটাকে একটা রিপাবলিকের ধারণা কি যেখান থেকে আসছে, হ্যাঁ, আপনার ইউরোপ থেকে, এই প্রজার মর্যাদা থেকে মুক্তি লাভের জন্যে। ফলে শব্দের অর্থ বদলালেও বাংলাদেশে যে ঐতিহাসিকতার পরিপ্রেক্ষিতে এই শব্দটি আছে, হ্যাঁ, সেইটার থেকেই মুক্তি দরকার। এখন প্রশ্ন হচ্ছে, উনি এই প্রসঙ্গে আনিসুজ্জামানের কথাও তুলেছেন, যেটা ভুল বাংলা। না, এইটা উনি বলছেন যে আনিসুজ্জামান বাংলা জানতেন না। এইটাও আমি আনিসুজ্জামান মৃত, আমি একটু প্রতিবাদ করে রাখি। আনিসুজ্জামান নিশ্চয়ই তার হলো দুটুকু তো খুবই গবেষণা গ্রন্থ, মূল্যবান গ্রন্থ আছে। একটা 19 শতকের মুসলিম মানুষ, আর এটা হচ্ছে পুরনো বাংলা বই, তো বাংলা সাহিত্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বই। হ্যাঁ, তার বাংলাটা আসলে উনি এসছেন কোথা থেকে? পশ্চিম বাংলাতে 1940 সালে। তিনি সাথে করে ওই যে বাবু কালচারের যে বাংলাটা, সেটা তিনি নিয়ে এসেছিলেন। সেটার সঙ্গে পূর্ব বাংলার বাংলা এবং পশ্চিম বাংলার বাংলার পার্থক্য আছে, সেটা একটা ভিন্ন আলোচনা, ভিন্ন আলোচনা। কিন্তু বর্গ হিসেবে প্রজা, সেটা তার ওই কারণে আসতে পারে, পশ্চিম বাংলা থেকে আসছে, কোলাবোরেটর কমিউনিটি যেটা পশ্চিমবঙ্গে ছিল তাদের থেকে আসছে। তো একই সঙ্গে উনি যদি বাংলা না জানেন আনিসুজ্জামান, তাহলে আনিসুজ্জামানের পরে প্রজা শব্দটা ওনার হইল আমার বড় ভাই খান সাহেবের তো পছন্দ কেন আমি জানি না,
চট্টগ্রামের লোক হয়েও। তাহলে এগুলি কিছু জিনিস আমি মনে করি প্রজা শব্দটা বদলানো দরকার। এর সঙ্গে আরও বেশ কিছু জিনিস সংস্কারের কথা তুলেছেন বদলানো দরকার। আমি একটু সেন্সিটিভ আমি বলি নেই, রাষ্ট্র ধর্ম বদলানো দরকার, এটা এখান থেকে তুলে দেওয়া দরকার। ওয়াই? এইখানে এরশাদের মতন একটা অনইসলামিক জীবন যাপনকারী একজন স্বৈর শাসক, না বাট যদি জাস্ট একটু ইন্টারফেয়ার মানে ধর্মের প্রসঙ্গটাই যদি কনস্টিটিউশন না থাকে কি আসা যায়, ধর্মনিরপেক্ষতা, রাষ্ট্র ধর্ম, আসছে। সাম্প্রদায়িকতা, দরকার নেই, সাম্প্রদায়িকতা, আমি আসছি আপনি যদি সেখানে। একটা ডেমোক্রেসির কথা বলেন, আমি ডেমোক্রেটিক আসছি, কান্ট্রি একমত, আমি আসছি। কিন্তু এখানে যে আমাদের যারা ধর্মপ্রাণ মানুষ তাদেরকে যেভাবে বিভ্রান্ত করা হয়েছে, আমি বলছি যে এরকম একটা অনইসলামিক রাষ্ট্রপতি, স্বৈরাচারী রাষ্ট্রপতি যখন ইসলামকে রাষ্ট্রধর্ম করে, ইসলামের উপকারের জন্য করে নাই, কিংবা রাষ্ট্রধর্ম করবার জন্য ইসলামের এই দেশে কোনো উপকার হয়েছে বলে আমি দেখি নাই। এই দেশে ইসলাম এসেছিল সাম্যের স্লোগান নিয়ে, নিপীড়নের বিরুদ্ধে, কাস্ট সিস্টেমের নিপীড়নের মধ্যে ঔদার্যের কথা বলে, শোষণ নিপীড়নের বিরুদ্ধে একটা ধর্মমত হিসেবে, দর্শন হিসেবে এই দেশে ইসলাম এসছে। এটা তরবারির মধ্য দিয়েও আসে নাই। এইটার অন্তর্গত শক্তির কারণেই এই দেশের মানুষ ইসলাম গ্রহণ করেছে, এবং এই রাষ্ট্রধর্ম ইসলাম হওয়ার আগে থেকে ইসলাম ছিল, ভবিষ্যতেও থাকবে। মাঝখান থেকে এরশাদের এই বিভ্রান্তিমূলক রাজনৈতিক চতুরতামূলক এই ঘটনা ঘটবার কারণে দুটো ক্ষতি হয়েছে আমাদের। এক নম্বর হচ্ছে যে বাংলাদেশের যে অসাম্প্রদায়িক রাজনৈতিক বিকাশের মধ্য দিয়ে অসাম্প্রদায়িক রাজনীতির চেতনার মধ্যে যে দেশ প্রতিষ্ঠিত হয়েছে, সেইটার যে একটা শক্তি, এই যে আজকে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানের মধ্যে ভেজাল লাগিয়ে দিয়ে যে আমাদের একটা ইতিবাচক সম্ভাবনাকে নানানভাবে যারা আমাদের শত্রু তারা যে ব্যবহার করতে পারে, সেইটাকে এই রাষ্ট্রধর্ম তত্ত্ব আরও ইন্ধন জুগিয়েছে। না থাকলেও করত, হ্যাঁ, কিন্তু আরও ইন্ধন জুগিয়েছে। এটা থেকে মুক্ত হয়ে রাষ্ট্র একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র হবে। সেইখানে বরং আমাদের দেশের যে স্বাধীনতা যুদ্ধের যে মূলমন্ত্র ছিল, সাম্য, সামাজিক ন্যায় এবং নাগরিকের মর্যাদা থাকবে। এগুলো থাকলে হয় সিম্পল করে ফেলা দরকার। এই রাষ্ট্র ধর্ম এটা সেটা কিংবা প্রজাতন্ত্র এগুলো থাকার দরকার নাই। দরকার হচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ, দরকার হচ্ছে প্রধানমন্ত্রী ক্ষমতাকে আপনার দায়বদ্ধ করা জাতীয় সংসদের কাছে, দরকার হচ্ছে আপনার এই যে এইগুলি সংস্কার করার জন্য যেগুলো দরকার। এক নম্বর কথা না হলেও দুই নম্বর কথাও যদি ধরেন, মৌলিক অধিকার চ্যাপ্টারের মধ্যে অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসার ব্যবস্থা নাই জনগণের, অথচ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি সম্পন্ন এগুলি মানুষের মৌলিক অধিকার। ওইটাকে এখান থেকে নিয়ে আসা কথা। আমি সমাজতন্ত্রও তুলে দিতে বলেছি, কারণ সমাজতন্ত্র যে 1972 সালে ঢুকানো ছিল সেটা একটা প্রতারণামূলক। কারণ হচ্ছে ওই সময় আজকের বামপন্থা দিয়ে এটা বোঝা যাবে না। 70 সালে বামপন্থা এখানে অনেক স্ট্রং ছিল, তারা সমাজতন্ত্রের কথা বলতেন। তাদেরকে ফাঁকি দেওয়ার জন্য যে আওয়ামী লীগ আমরাই করবো বলে সমাজতন্ত্র ঢুকিয়ে দিচ্ছে, এটা মিন করে নাই। তো যেখানে একটা ন্যূনতম গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা আমরা কোনো প্রতিষ্ঠা করতে পারি নাই, যে অর্থনীতির মধ্যে বৈষম্যপূর্ণ কোনো গণতান্ত্রিক ব্যবস্থা নাই, সেইখানে আগে একটা সমাজ এবং রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর দরকার। স্বাধীনতার চেতনাপন্থী একটা ইগালিটেরিয়ান অর্থনৈতিক ব্যবস্থা করা দরকার। এইটুক পর্যন্ত এই পর্বে যদি আমরা রাষ্ট্রকে কমিট করাতে পারি, তারপরে পরের জেনারেশনে বা কখনো সময় হলে যদি কেউ সমাজতন্ত্র করতে চায় আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু যে বিভ্রান্তমূলক, প্রতারণামূলক, অসততামূলক যেগুলি বিশ্বাস করে না লোকেরা, সেগুলো সব